নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম একটি বিনিদ্র রজনী। মাসখানেক ধরে বান্ডিলটা আমার কাছে পড়েছিল। রেলকর্মী রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক মাঝে মাঝে ফোন করেন, মাঝে মাঝে পোস্টকার্ডে পত্রাঘাত। লেখাগুলি কি দেখছেন? ফাংশনের দিন ঠিক হয়ে গেছে, এবার কম্পিটিশনের রেজাল্টটা জানাতে না পারলে আমাদের বড় অসুবিধায় পড়তে হবে। অসুবিধা আমারও কম নয়। ছোট বড় খান 25 খাতা ভদ্রলোক আমাকে গছিয়ে দিয়ে গেছেন। 25 জনের এই সাহিত্য প্রয়াসের ভিতর থেকে 3টি রচনা আমাকে বেছে বের করতে হবে। স্থির করতে হবে কে প্রথম, কে দ্বিতীয়, কারই বা তৃতীয় স্থান। শুরুতেই আমি সেক্রেটারিকে হাত জোর করে বলেছিলাম, আমাকে রেহাই দিন। বাছাই করবার ক্ষমতা যদি থাকবে তাহলে কাগজের সম্পাদক হতাম। দুরু দুরু বুক নিয়ে পাঠক আর সমালোচকদের মুখের দিকে তাকিয়ে থাকতাম না। কিন্তু সেক্রেটারি রেহাই দেননি। বলেছেন, দিন না একটু কষ্ট করে দেখে, সবাই খুশি হবে। তারপর গলা নামিয়ে বলেছেন, সব লেখা আপনার আগাগোড়া না পড়লেও চলবে। প্রথম 2-1টি পাতা, এমনকি 2-একটা প্যারাগ্রাফ পড়লেই তো বুঝতে পারবেন। ও, রাঁধুনিরা যেমন 2-একটা ভাত টিপে 1 হাঁড়ি ভাতের কথা বলে দেয় তেমনি। কিন্তু আমি তো তেমন রাঁধুনি নই। অনুনয় বিনয়ে কোনো কাজ হয়নি। মোটা সুতো দিয়ে বাঁধা 1 রাশ খাতা ভদ্রলোক আমার টেবিলের ওপর নামিয়ে রেখে বিদায় নিয়েছেন। তারপর ফোন আর চিঠি। শেষ পর্যন্ত 22-23 বছরের এক যুবক এসে বলল, কাল আমাদের ফাংশন, লেখাগুলি নিতে এসেছি। আমি একটু মাথা চুলকে বললাম, তাই তো, কাজকর্মের এত চাপ, আমি যে কিছুই করে উঠতে পারিনি। ভেবেছিলাম রাগ করে ছেলেটি খাতাগুলি নিয়ে যাবে, কিন্তু তা করলো না। বললে, বেশ, তাহলে আজ দেখে রাখুন, কাল সকালে এসে নিয়ে যাব। আমি অসহায়ের মতো বললাম, এত তাড়াতাড়ি কি হবে? ছেলেটি একটু চিন্তা করে বলল, আচ্ছা, সকালে না হোক, ফাংশনের ঘন্টা 2 আগে পেলেই আমাদের চলবে। না হয় আর একটু সময় আপনি নেবেন। আপনি না যাওয়া পর্যন্ত তো সভা আরম্ভ হবে না। আমি অবাক হয়ে বললাম, সে কি, আমি আবার কোথায় যাব? ছেলেটি চোখ বড় করে বলল, কেন, আমাদের ক্লাবে? না না, তা হয় না, এখন আর আপনি না করতে পারেন না। আমরা অ্যানাউন্স করে দিয়েছি, না গেলে আমাদের মান মর্যাদা কিছু থাকবে না। আপনি তো অনেক দিন আগেই আমাদের সেক্রেটারিকে কথা দিয়েছিলেন। মনে মনে ভাবলাম, কথা দিয়েছিলাম, কিন্তু ফিরিয়ে নেওয়ার চেষ্টাও কম করিনি। ভেবেছিলাম রচনাগুলি তাড়াতাড়ি দেখে দিলে সভায় উপস্থিত থাকবার দায়িত্ব থেকে নিষ্কৃতি পাব। কিন্তু সব ব্যাপারেই বড় দেরি হয়ে গেছে। তাছাড়া যেখানে ক্লাবের মান মর্যাদা রক্ষার প্রশ্ন, ছেলেটির উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কথা বলতে সাহস পেলাম না। তাকে বিদায় দিয়ে ভালো ছেলের মতো পেন্সিল হাতে প্রতিযোগিতার খাতাগুলি নিয়ে বসলাম। রচনার বিষয় একটি বিনিদ্র রজনী। প্রত্যেকেই নিজের জীবনের একটি করে রাত জাগার কাহিনী লিখেছেন, সবই উত্তম পুরুষে। বেশিরভাগই দেখলাম আত্মীয় স্বজনের মৃত্যুর প্রসঙ্গ, কারো বা বন্ধু মৃত্যুশয্যায় উদ্বেগ, ভয়, আসন্ন বিচ্ছেদের বেদনায় রাত্রি যাপনের কাহিনী। একজন লিখেছেন বাল্যস্মৃতির কথা। সবান্ধবে গ্রামান্তরে গিয়ে যাত্রার আসরে নেমে রাত ভোর করে বাড়িতে ফিরে এসে অভিভাবকের হাতে কানমলা খাওয়ার বিবরণ। কাল সেই লাঞ্ছনার ওপর সস্নেহে হাত বুলিয়ে দিয়েছে। যাত্রার আসরে 2জন যোদ্ধার 2খানি শানিত তরবারি লেখকের মনে বেশি উজ্জ্বল হয়ে রয়েছে বলে বোধ হলো। একজন লিখেছেন জীবিকার দায়ে রাত্রি জাগরণের বিবরণ। এক সহকর্মীর সঙ্গে ইঞ্জিনে কয়লা জোগাতে জোগাতে এক নয়, এমন শত শত বিনিদ্র রাতই তার কাটাতে হয়েছে, কাটাতে হবে। কিন্তু সবগুলি রাত্রির বিবরণ তো আর লেখা যায় না। ভাবলাম, তা তো ঠিকই, অত কাগজ কোথায়? তাছাড়া যারা রোজ সারা রাত জাগে তারা কি দিনে লিখবে না ঘুমোবে? বিষয়বস্তুর দিক থেকে লেখাটি নতুন ধরনের,
কিন্তু ভাষা কাঁচা, পদে পদে বর্ণাশুদ্ধি এবং ব্যাকরণ বিচ্যুতি। আমি দ্বিধায় দুলতে লাগলাম, একে প্রধান গৌরবের আসন দেব কি দেব না। তারপর আরও কয়েকটি রচনা চোখে পড়ল। একজন লিখেছেন তার ফুলশয্যার রাতের কথা। প্রথম রাত্রিতে কিশোরী নববধূর লজ্জা ভাঙাতে পারেননি। একেবারে শেষ রাত্রে ছিল লগ্ন, আলাপের সুযোগই হয়নি। তাছাড়া চারদিকে আড়ি পেতেছিলেন কনের দিদি, বৌদি, ঠান্দিদের দল। বাসি বিয়েতে দিন আছে, কিন্তু রাত নেই। রাত্রে দেখা সাক্ষাৎ নিষেধ। তৃতীয় দিন ভোর না হতে হতেই লেখকের আসন্ন রাত্রির কথা মনে পড়ছে। কিন্তু ভোরের পরেই তো রাত আসে না। একটি বিরহ রজনী কাটাবার পরেও রোদ আস্তে আস্তে ওঠে, বেলা ধীরে ধীরে বাড়ে, যেন কোনো গরজই নেই। আষাঢ়ের বেলা যাই যাই করেও যায় না। আকাশের মেঘ মাঝে মাঝে আসন্ন সন্ধ্যার আভাস দেয়, কিন্তু খানিক পরে সরে গেলে রোদ চিকচিক করে। পরিহাস রসিকা বৌদির দুচোখের কৌতুকের মতো। তারপর আষাঢ়ের সেই দীর্ঘ দিনও শেষ পর্যন্ত কাটল। সন্ধ্যা হলো, শুরু হলো বৌভাতের ঝামেলা। মিষ্টান্নলোভী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাদের ওপর পাত পাতলেন, গুনতিতে অসংখ্য। লেখকের বাবা আর দাদারা তাদের আদর আপ্যায়নে পঞ্চমুখ, কিন্তু লেখকের মুখ ভার। আজও রাত 12টা পার হলো। যৌতুকে পাওয়া নতুন ঘড়িটির দিকে তিনি বারবার তাকান আর ভাবেন, ফুলশয্যাতেও এত কাঁটা। রাত প্রায় 1টার সময় শোবার ঘরে ডাক এলো। তখনও ঘরে বোন আর বৌদিদের ভিড়। আচারে স্ত্রীলোকের শ্রান্তি নেই। শেষ পর্যন্ত ভিড় ভাঙল, দয়া হলো ওদের। ঘরে এখন শুধু লেখক আর তার জীবনসঙ্গিনী। কিন্তু শয্যার দিকে এগোতে তার অসীম লজ্জা। লেখকই আস্তে আস্তে এগিয়ে এলেন, বিদ্যুৎ বাতি নিভিয়ে দিলেন, সাধাসাধি করে নববধূকে তার নিজের জায়গায় নিয়েও এলেন, কিন্তু তার বেশি এগোতে সাহস পেলেন না। এত শিক্ষা, এত প্রতীক্ষা, সবই বৃথা হতে চলল। বিবাহিত অভিজ্ঞ বন্ধুবান্ধবের এত পরামর্শ কিছুই কাজে এলো না। একটু এগোতে গিয়ে মনে হয়, মেয়েটির সঙ্গে আলাপ নেই, পরিচয় নেই, যদি সে তাকে অভদ্র ভাবে, কি অতিমাত্রায় অভিজ্ঞ বলে মনে করে। ছি ছি ছি, তাহলে বড় লজ্জার কথা হবে। কিন্তু পিছিয়ে থেকেও স্বস্তি নেই। প্রতি মুহূর্তেই আশঙ্কা, মেয়েটি তাকে নিতান্ত আনাড়ি মনে করছে। প্রথম রাত্রেই স্ত্রীর কাছে যদি এমন বোকা বনে যান, তাহলে জীবনের বাকি রাতগুলির দশা কী হবে। রাত বাড়তে লাগলো, শেষ হতে চলল। লেখক আকুল হয়ে উঠলেন। কোনো বিদ্যাই কাজে লাগছে না। পরীক্ষা দিতে এসে ছাত্র যেন দেখতে পেয়েছে প্রশ্নগুলি চেনা জায়গা থেকেই এসেছে, কিন্তু বড় ঘোরানো জড়ানো ভাষা। নোট মুখস্থ উত্তরগুলি বসাতে ছাত্র ভরসা পায় না, যদি ঠিক ঠিক না লাগে। আবার 2 কলম যে বানিয়ে লিখবে সে সাহসও নেই, যদি গ্রামার ঠিক না হয়। সেই মূঢ় ছাত্রের মতো লেখক সারা রাত জেগে একখানি ব্ল্যাঙ্ক পেপার সাবমিট করলেন। খাতার কোথাও একটি কলমের আঁচড় দিতে পারলেন না। শেষ রাত্রে চাঁদ উঠল। চাঁদের আলো বিছানার ফুলের সঙ্গে জড়িয়ে গেল। পড়ল আরও একজনের মুখে, যে সোনার অলঙ্কারে সেজেছে, ফুলের অলঙ্কারেও সেজেছে। ফুলশয্যায় বউ এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। লেখক চেষ্টা করলেন তার ঘুম ভাঙাতে, কিন্তু কিছুতেই পারলেন না। যে জেগে ঘুমোয় তার ঘুম কি ভাঙানো যায়? তাই একজনের ছদ্ম নিদ্রা দেখতে দেখতে আর একজনের বিনিদ্র রজনী ভোর হয়ে গেল। কাহিনী শেষ করে আমি একটু হাসলাম। বিষয় মামুলি, ভাষা আর ভঙ্গি দুই হালকা, তবু লেখার মধ্যে মুনশিয়ানা আছে। এই প্রতিযোগীকেই বোধহয় প্রথম আসনে বসাতে হবে। আরও কয়েকটি কাঁচা রচনা সরিয়ে রাখবার পর আর একটি দাম্পত্য গল্প চোখে পড়ল। ফুলশয্যার রাত নয়, তারপর অনেক দিন অনেক রাত্রি চলে গেছে। লেখক লিখেছেন তার মধ্যবয়সের গল্প। মধ্যবয়সের এক দাম্পত্য রজনী। তার আগের কয়েক রাত ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া।
কারণ দারিদ্র, অনটন। মাসের শেষ সপ্তাহে বাজার করবার টাকা নেই। বাড়িওয়ালা বাকি ভাড়ার জন্যে দুদিন বাদে বাদেই এসে অপমান করে যাচ্ছে। মেজো মেয়েটার টাইফয়েড। এমন সময় স্ত্রী যদি বলে ঘরে চাল বাড়ন্ত, তাহলে পুরুষের কি খুন করতে ইচ্ছা হয় না? লেখকেরও সেই স্বাদ হয়েছিল। চেয়ে চিনতে চালের জোগাড়টা তিনি অবশ্য শেষ পর্যন্ত করলেন, কিন্তু ঝগড়া মিটল না। শুধু চাল পেয়েই স্ত্রী সন্তুষ্ট নন, তার আরও চাই। তেল, নুন, ডাল, তরকারি চাই। রোগা মেয়ের জন্যে ওষুধ পথ্য দরকার। কোনোটা বাদ দিলেই চলে না। লেখক বললেন, তোমারও তো খাই, আমি মেটাতে পারবো না। স্ত্রী তার চোয়াল জাগা মুখখানা বিকৃত করে বললেন, আমার খাই না তোমার ছেলে মেয়েদের? কেন বিয়ে করবার সময় মনে ছিল না? 6টি সন্তানের বাপ হওয়ার সময় মনে ছিল না যে তাদের খাওয়াতে হবে, পড়াতে হবে, অসুখ বিসুখ হলে চিকিৎসা করাতে হবে? স্বামী বললেন, সবই মনে ছিল, কিন্তু তোমার মুখ নাড়া খেতে খেতে নিজের বাপের নাম পর্যন্ত ভুলেছি। যা দজ্জাল মেয়ে মানুষ তুমি। স্ত্রী বললেন, তুমি আবার পুরুষ নাকি? পুরুষ হলে নিজের স্ত্রীকে অমন দুর্নাম দিতে না। দিন নেই, রাত নেই, রোজ ঝগড়ার ঝড় বয়ে যায়। স্বামী বলেন, তোমার মতো অলক্ষীকে ঘরে এনেই আমার এই দশা। স্ত্রী বলেন, তোমার মতো অক্ষম পুরুষের হাতে পড়ে আমার জীবনে কোনো সুখ হলো না, শান্তিও হলো না। ছেলে মেয়েদের মধ্যে যারা বড় তারা ঝগড়ার সময় বাইরে চলে যায়। যারা ছোট তারা অসহায়ভাবে তাকিয়ে থাকে, অপেক্ষা করে কখন এই ঝড়ের ঝাপটা থামবে। একদিন অফিস বেরোবার সময় স্বামী ঝগড়ার মুখে চরম অভিসম্পাত দিয়ে গেলেন। মরো মরো, মরতে পারো না? বিষ খেয়ে হোক, গলায় দড়ি দিয়ে হোক, জলে ডুবে হোক, যেভাবে পারো আমায় নিষ্কৃতি দিয়ে যাও। মরবো? হ্যাঁ। মরবো? হ্যাঁ। মরবো? স্বামী এবারও বিনা দ্বিধায় বললেন, হ্যাঁ। স্ত্রী বললেন, 3 সত্যি করলে ফিরে এসে আমার মুখ আর তুমি দেখতে পাবে না। অফিসে এসে টিফিনের আগে পর্যন্ত ভালোই কাটল। রাগটা তখনও মেটেনি। স্বামী মনে মনে ভাবলেন, যদি মরে বেশ হয়, আমার হাড় জুড়োয়। কিন্তু টিফিনের সময় কৌটোটি খুলে মন বড় খারাপ হয়ে গেল। অন্য দিনের মতোই সেই কখানা আলুর কুচি আর 2খানা রুটি দেখে শাঁখা পড়া একজোড়া শীর্ণ হাতের কথা তার মনে পড়ল। ইচ্ছা হলো তখনই চলে আসেন, কিন্তু পারলেন না। কাজের চাপ অনেক বেশি। টেবিলে গাদা গাদা এরিয়ার ফাইল পড়ে রয়েছে। শেষ করতে করতে সন্ধ্যা। সহকর্মীর কাছ থেকে 2টি টাকা ধার করে তিনি বেরিয়ে এলেন। বৈঠকখানার বাজার থেকে মাছ কিনলেন। মনোহারি দোকানটার সামনে দাঁড়িয়ে হঠাৎ কি মনে হলো, এক শিশি আলতাও নিলেন সস্তা দেখে। স্ত্রী একদিন বলেছিলেন, জলে জলে পা দুটো খেয়ে গেছে, পচে গন্ধ হয়েছে, এক শিশি আলতা এনো তো। বাজার নিয়ে স্বামী হাসি মুখে ঘরে এলেন, কিন্তু ঘর অন্ধকার। আলো জ্বালবার কেউ নেই নাকি? ছোট মেয়েটাকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, পুঁটি, তোর মা কোথায় রে? 8 বছরের মেয়ে ঠোঁট ফুলিয়ে বলল, বাবা, মা নেই। পুঁটির বাবার বুকের মধ্যে ধক করে উঠল। নেই কি রে হতভাগা মেয়ে, কোথায় গেছে তাই বল। পুঁটি কাঁদো কাঁদো ভাবে বলল, মা বলল আমি মরতে চললুম। আমি বললাম, আমরা কার কাছে থাকবো? মা বলল, তোদের বাপের কাছে থাকিস। আমি মরে গেলে সেই তোদের বাপও হবে, মাও হবে। তোদের আলাদা মার আর দরকার নেই। ছেলেরা তাকে খুঁজতে বেরিয়েছে, কিন্তু কেউ এখনো ফেরেনি। ভদ্রলোক মাছ আর আলতার শিশি নামিয়ে রেখে স্ত্রীকে খুঁজতে বেরোলেন। ঝগড়ার কথা তো বাইরের লোককে বলা যায় না, তবু পাড়াপড়শির বাড়িতে বাড়িতে গেলেন। কৌশলে পলাতকা স্ত্রীর সন্ধান নিলেন, কিন্তু কারো বাড়িতে তিনি যাননি। গঙ্গার ধারে গেলেন, সেখানেও কোনো চিহ্ন নেই। 2 লোক বসে বিড়ি খাচ্ছে আর খোশ গল্প করছে। তাদের জিজ্ঞেস করলেন কোনো স্ত্রীলোককে তারা জলের ধারে যেতে দেখেছেন কি না। একজন কোনো জবাব দিল না। আরেকজন হেসে বলল, আরে দাদা, ওই মতলব নিয়ে যদি কেউ এসেই থাকে, তাহলে কি সে আর লোক দেখিয়ে জলে ঝাঁপ দিয়েছে?
যেতে হলে চুপিসারেই চলে গেছে। ভদ্রলোক শূন্য বুকে ভরা গঙ্গার দিকে তাকিয়ে রইলেন। পা যেন পাথরের মতো ভারী, নড়তে আর চায় না। মন যেন পাহাড়ের মতো স্থবির, চলতে আর পারেন না। হয়তো মিনিট 5 বেশি তিনি সেখানে দাঁড়াননি, কিন্তু মনে হলো যেন যুগের পর যুগ চলে গেছে। একজন আরেকজনকে ছেড়ে ওপারে চলে গেছেন। যিনি পড়ে রইলেন তার আর স্বেচ্ছায় পার হবার সাধ্য নেই। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটি করে ঢেউ গোনা ছাড়া আর কিছু করবার নেই তার। এই অবস্থায় থানায় একবার যাওয়া দরকার, আর হাসপাতালে। যদি জলে ঝাঁপ দেওয়ার পর কেউ তাকে তুলে থাকে, কি গাড়ি চাপা পড়বার পর কেউ যদি কুড়িয়ে নেয়, কিন্তু তার কেবলই মনে হতে লাগলো, কী হবে আর চেষ্টা করে? যে গেছে তাকে আর পাওয়া যাবে না। থানা কি হাসপাতালে একা যেতে ভরসা হলো না। ভাবলেন বড় ছেলেকে কি কোনো প্রতিবেশী বন্ধুকে সঙ্গে নিয়ে বেরোবেন। এই গলি ও গলি ঘুরে পাথরে গড়া দুখানি পা টেনে টেনে তিনি কোনো রকমে বাড়ির সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। এখনও কোনো সাড়া শব্দ নেই। সময় বুঝে রাস্তার সব আলো নিভে গেছে, পাড়া শুদ্ধ অন্ধকার। ভদ্রলোক হাতড়ে হাতড়ে কোনো রকমে কড়াটা নাড়লেন। বুঝতে পারলেন না শব্দ হলো কি না। নিজের বুকের ঢিপ ঢিপ শব্দই বেশি করে কানে আসতে লাগলো। যে কোনো শব্দেই হোক দরজাটা খুলে গেল। তিনি দেখলেন এক টুকরো জ্বলন্ত মোমবাতি হাতে ছায়ার মতো একটি নারী। আঁধারের মধ্যে এক ক্ষীণ দীপশিখা। তিনি অপলকে সেই শিখার দিকে তাকিয়ে রইলেন। কতক্ষণ যে গেল তার আর ঠিক নেই। অমন করে তাকালে কোনো মেয়ে কি চোখ না নামিয়ে নিয়ে পারে? তা তার রূপ থাকুক আর না থাকুক, যৌবন যত আগেই বিদায় নিয়ে চলে যাক। একটু বাদে ফের চোখ তুলে স্ত্রী বললেন, সারা রাত দাঁড়িয়েই থাকবে নাকি? ভিতরে এসো। ভদ্রলোক এবার হেসে বললেন, বড় বউ, তবে যে বলেছিলে মরবে। তার স্ত্রী বললেন, চেষ্টা কি আর করিনি ভেবেছ? পারলাম না। বাচ্চা বাচ্চার বেরি দিয়ে আমাকে জমের হাত থেকেও কেড়ে রেখেছ। তুমি আমার এত বড় শত্রুর। সেই রাত্রে তারা ভোর না হওয়া পর্যন্ত জেগেছিলেন। স্বামীও শ্রান্ত, স্ত্রীও শ্রান্ত, কিন্তু আশ্চর্য, তবু কারো চোখে ঘুম আসেনি। একটু ভেবে এই গল্পটিকেই আমি সবচেয়ে বেশি নম্বর দিলাম। যদিও বর্ণনায় অতিরঞ্জন আছে, ঘটনার বিন্যাসে কিছু কিছু শৈথিল্য, তবু যতগুলি রচনা পেয়েছি তাদের মধ্যে এই লেখাটি সবচেয়ে ভালো। কিন্তু বিচার পর্বেই কর্তব্য শেষ হলো না। পরদিন বিকালে সহকারী সম্পাদকের সঙ্গে আমাকে তাদের অফিসেও যেতে হলো। সভাপতিকে নিজের মুখে ফল ঘোষণা করতে হবে, স্বহস্তে পুরস্কার প্রদান করতে হবে। হলঘরের অর্ধেক জুড়ে প্রতিযোগীরা বসেছেন। সবাই রেলওয়ের নানা বিভাগে কাজ করেন, বেশিরভাগই কেরানি। কিন্তু আজ তাদের অন্য ভূমিকা। আজ তারা কেউ জীবিকার জন্যে কলম ধরেননি, নিজের জীবনকে শিল্পরূপ দিয়েছেন। সামনের সারিতে কয়েকটি মহিলা এবং পদস্থ অফিসারকেও দেখা গেল। তারা বিশেষভাবে নিমন্ত্রিত। ক্লাবের সম্পাদক মাইকের সামনে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বার্ষিক বিবরণী পাঠ করলেন। এর আগে তারা রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন, আর একবার তরুণ কবিদের সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। ক্লাবেরই একজন সদস্যের লেখা একখানি নাটক অভিনয় করবার ইচ্ছাও তাদের আছে। এবার আমাকেও কিছু বলতে হলো। বললাম, প্রতিযোগিতায় যারা যোগ দিয়েছেন তারা আসলে সহযোগী। এই অনুষ্ঠান তাদের সকলের চেষ্টায় সার্থক হবে। তাদের প্রত্যেকের রচনাই অনন্য। এক লেখকের সঙ্গে আরেক লেখকের তুলনা সঙ্গত নয়। এমনকি একই লেখকের এক গল্পের সঙ্গে আরেক গল্পেরও তুলনা চলে না, কারণ এক একটি লেখা তার স্বতন্ত্র অভিজ্ঞতার স্বাক্ষর। যত লেখা তত লেখক। আমি মুখবন্ধ শেষ করবার পর ক্ষীণকায় সেক্রেটারি ফাইল হাতে মাইকের সামনে এসে দাঁড়ালেন। বললেন, সভাপতির বিচারে
প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আমাদের শ্রদ্ধেয় প্রবীণ বন্ধু বামাপদ দাস। তাকে ক্লাবের পক্ষ থেকে আমরা একটি রৌপ্য পদক উপহার দিচ্ছি। বেঁটে মতো এক ভদ্রলোক হাসি মুখে মঞ্চের সামনে এগিয়ে এলেন। বয়স 50 পার হয়ে গেছে, মাথার চুল বেশিরভাগই পাকা, সামনের সারির গুটি তিনেক দাঁত নেই। তিনি মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, আমার সহকর্মীরা আমাকে যে গৌরবে আজ ভূষিত করলেন তা আমি জীবনে আর কোনো দিনই পাইনি। কোনো দিন স্কুল কলেজের পরীক্ষায় আমি পুরস্কার পাইনি, কোনো কাজের জন্যেও প্রশংসা শুনিনি। এমন গৌরব আমার এই প্রথম। এই বুড়ো বয়সে প্রতিযোগিতায় যোগ দেওয়ার ইচ্ছা আমার ছিল না। আমি লেখকও নই। জীবনের একটি সত্য ঘটনাকে কোনো রকমে আপনাদের সামনে ধরে দিয়েছি মাত্র। তরুণ সেক্রেটারি আমাকে না জানিয়ে লেখাটিকে প্রতিযোগিতার ফাইলে বেঁধে ফেলেছেন। এরপর তিনি তার লেখাটি পড়তে শুরু করলেন, কিন্তু দুপাতা এগোতে না এগোতেই আবেগে তার গলা রুদ্ধ হয়ে এলো। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি বারবার পড়তে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই লেখাটি শেষ করতে পারলেন না। শেষে হাল ছেড়ে দিয়ে নিজেই বললেন, আর কেউ দয়া করে লেখাটি পড়ে দিন। সেক্রেটারির ইঙ্গিতে একজন সুদর্শন যুবক রচনার বাকি অংশ পড়ে শোনালেন। তার কণ্ঠস্বর ভালো, উচ্চারণ বিশুদ্ধ। কিন্তু পাঠক গল্পের শেষে এসে পৌঁছতে না পৌঁছতে লেখক ফের কান্নার সুরে বলে উঠলেন, আমি তাকে বাঁচাতে পারিনি। শেষ পর্যন্ত সে আমাকে ছেড়েই চলে গেছে। আমি একটুকাল অবাক হয়ে থেকে বললাম, কি ব্যাপার, তবে কি আপনার স্ত্রী সেই রাত্রেই? ভদ্রলোক উঠে দাঁড়িয়ে আমাকে বাধা দিয়ে বললেন, না না স্যার, তা নয়। আমি এক বর্ণ মিথ্যে লিখিনি। সেদিন সে সত্যিই ফিরে এসেছিল, কিন্তু গত বছর 2 দিনের জ্বরে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। কী যে হলো, ডাক্তার মোটে ধরতেই পারল না। ভদ্রলোক ফের বসে পড়ে মুখ নিচু করে রইলেন। চোখে কিছু না দেখা গেলেও সবাই বুঝতে পারল তিনি কাঁদছেন। নীরব অস্বস্তির মধ্যে সভার কয়েকটি মুহূর্ত কাটল। একটু বাদে সহকারী সম্পাদক তাকে সাহিত্য সভা থেকে সরিয়ে নিয়ে গেলেন। ফেলে যাওয়া মেডেলের বাক্সটিও তিনি তুলে নিলেন। সেদিকে তাকিয়ে তাকিয়ে আমার মনে হলো ভদ্রলোকের আর একটি বিনিদ্র রজনীর ব্যবস্থা হয়েছে, কিন্তু তিনি কি আর দ্বিতীয় গল্প লিখতে পারবেন? হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে ক্লাবের সেক্রেটারি মাইকের সামনে মুখ নিয়ে ঘোষণা করলেন, এবার গল্প পড়বেন শ্রী বীরেন্দ্র কুমার তালুকদার। তিনি 2য় স্থান অধিকার করেছেন। আমরা তাকে একটি কলম উপহার দিচ্ছি। তিনি লিখেছেন তার ফুলশয্যার রাতের গোপন কথা। সামনের সারিতে যে কয়েকটি সাশ্রু নয়না মহিলা বসেছিলেন তাদের মুখে এবার হাসি ফুটল।